কেন? চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কি বলেন? ভাবুন তো পৃথিবীর সবথেকে বড় কোষ, মানে একটা উট পাখির ডিম, আর সবথেকে ছোট কোষ, একটা মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া। এদের মধ্যে মিলটা কোথায় থাকতে পারে? একদিকে এত বড় একটা ডিম আর অন্যদিকে এমন একটা ব্যাকটেরিয়া যাকে খালি চোখে দেখা প্রায় অসম্ভব। কিন্তু বিশ্বাস করুন, এদের মধ্যে একটা দারুণ মিল আছে। আর উত্তরটা হলো, ওরা সবাই জীবনের একই ফান্ডামেন্টাল রুল বা মৌলিক নিয়ম মেনে চলে। মানে আকার বা আকৃতিতে যতই পার্থক্য থাকুক না কেন, ওদের ভেতরের যে জীবনের ব্লুপ্রিন্ট সেটা একদম এক। আর এই যে নিয়মকানুন, এগুলোকেই একসাথে বলা হয় কোষতত্ত্ব বা সেল থিওরি। চলুন এটাই এখন একটু বিস্তারিতভাবে দেখা যাক। তো চলুন জীবনের এই নীল নকশার একদম ভেতরে ঢোকা যাক। আর সবার আগে জেনে নিই, এই যে কোষ নিয়ে পড়াশোনা, এই শাখাটার নাম কি? বিজ্ঞানটা হলো সাইটোলজি। আর এর শুরুটা কিন্তু বেশ মজার। এর জনক হলেন রবার্ট হুক। সে ১৬৬৫ সালে তিনি একটা কর্কের টুকরোকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে রেখেছিলেন আর দেখেছিলেন মৌচাকের মতো ছোট ছোট ঘর। ওই ঘরগুলো দেখেই তিনি নাম দিয়েছিলেন সেল। এই সেল থিওরির মূল কথা কিন্তু মাত্র তিনটে। এক, সমস্ত জীব মানে আমরা সবাই কোষ দিয়ে তৈরি। দুই, এই কোষই হলো জীবনের একদম বেসিক ইউনিট। আর তিন, প্রত্যেকটা নতুন কোষ কিন্তু শূন্য থেকে আসে না, একটা আগে থেকে থাকা কোষ থেকেই তৈরি হয়। সোজা কথায়, আমরা কোষে গড়া, কোষেই বাঁচি, আর কোষ থেকেই কোষের জন্ম হয়। কোষকে যদি একটা ব্যস্ত শহর হিসাবে ভাবা যায়, তাহলে কিন্তু দারুণ লাগে। কারণ এই শহরের ভেতরেও অনেক ছোট ছোট ডিপার্টমেন্ট বা অংশ আছে, যারা সব সময় নির্দিষ্ট কাজ করে চলেছে শহরটাকে একদম সচল রাখার জন্য। চলুন তাহলে এই শহরের ভেতরে একটা ট্যুর হয়ে যাক। শহরের একেবারে কেন্দ্রে রয়েছে তার সিটি হল বা কন্ট্রোল রুম। এটাই হলো নিউক্লিয়াস। ভাবা যায় কোষের সমস্ত কাজকর্ম কিন্তু এখান থেকেই কন্ট্রোল করা হয়। কারণ এখানেই তো রাখা আছে আসল জিনিসটা, আমাদের জেনেটিক ব্লুপ্রিন্ট, মানে ডিএনএ। আচ্ছা, শহরটা তো আর এমনি এমনি চলবে না, তাই না? এর জন্য তো পাওয়ার লাগবে। আর সেই পাওয়ার সাপ্লাইয়ের দায়িত্বে আছে মাইটোকন্ড্রিয়া, যাকে আমরা বলি কোষের পাওয়ার হাউস। এখানে এটিপি বা এটিপি তৈরি হয়, যেটা হলো গিয়ে কোষের এনার্জি কারেন্সি বা শক্তির মুদ্রা। শহরের মধ্যে তো কিছু ফ্যাক্টরিও থাকতে হবে, যেখানে দরকারি জিনিস তৈরি হবে। রাইবোজোম হলো ঠিক সেই রকম প্রোটিন ফ্যাক্টরি। এর একটাই কাজ, প্রোটিন বানানো। আর এই প্রোটিন কিন্তু কোষের গঠন থেকে শুরু করে প্রায় সব কাজের জন্যই অপরিহার্য। ফ্যাক্টরিতে তো জিনিস তৈরি হলো, কিন্তু সেগুলো ঠিকঠাক ঠিকানায় পাঠাবে কে? এখানে এন্ট্রি নিচ্ছে গলগি বস্তু, যাকে বলা যায় কোষের ট্রাফিক পুলিশ বা পোস্ট অফিস। এর কাজ হলো প্রোটিন আর লিপিডকে সুন্দর করে প্যাক করে লেবেল লাগিয়ে সঠিক জায়গায় পাঠিয়ে দেওয়া। শহর থাকলে তো আবর্জনাও জমবে। সেই আবর্জনা পরিষ্কারের জন্য রয়েছে লাইসোজোম, মানে শহরের সাফাইকর্মী বা রিসাইক্লিং ইউনিট। এটা অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ভেঙে ফেলে কোষকে পরিষ্কার রাখে। তবে এর আরেকটা নামও আছে, সুইসাইডাল ব্যাগ। কারণ দরকার পড়লে এটা নিজেকে ফাটিয়ে দিয়ে পুরো কোষটাকেই ধ্বংস করে দিতে পারে। বেশ, শহরটার ভেতরের ব্যবস্থা তো বোঝা গেল, কিন্তু এই শহরটা বড় হয় কি করে? বা ধরুন কোথাও কেটে গেলে সেটা মেরামতি বা হয় কি করে? মানে একটা শহর থেকে হুবহু আর একটা শহর কিভাবে তৈরি হয়? চলুন এবার সেই প্রক্রিয়াটা দেখি। ব্যাপারটা আসলে একটা চক্রের মতো চলে, যাকে বলে কোষ চক্র বা সেল সাইকেল। মজার ব্যাপার হলো, একটা কোষ তার জীবনের প্রায় পুরো সময়টায়, বলতে গেলে ৯৫% সময় শুধু বিভাজনের জন্য প্রস্তুতি নিতেই কাটিয়ে দেয়। এই লম্বা সময়টাকে বলে ইন্টারফেজ। আর আসল যে বিভাজন, মানে এম ফেজ, সেটা খুব কম সময়ের জন্য হয়। এই যে বললাম বৃদ্ধি আর মেরামতের কথা, এর জন্য যে কোষ বিভাজনটা হয় তার নাম হলো মাইটোসিস। এটাকে সবচেয়ে সোজা বোঝা যায় একটা বায়োলজিক্যাল ফটোকপি মেশিন হিসেবে। একটাই কাজ, একটা আসল কোষ থেকে দুটো হুবহু ১০০% আইডেন্টিক্যাল কপি তৈরি করা। আর এই ফটোকপি করার প্রক্রিয়াটা কিন্তু যেমন তেমন নয়, একদম নিখুঁত আর সুশৃঙ্খল। মোট ৪টে প্রধান ধাপ বা স্টেজের মধ্যে দিয়ে এটা হয়, যাতে জেনেটিক তথ্যের এক বিন্দুও এদিক ওদিক না হয়। প্রতিবার একটা পারফেক্ট কপি তৈরি হবেই। এই ৪টে ধাপ মনে রাখার একটা সহজ ফর্মুলা আছে।
PMAT, মানে পিম্যাট। পি দিয়ে প্রোফেজ, যেখানে প্রস্তুতি শুরু হয়, এম দিয়ে মেটাফেজ, যখন ক্রোমোজোমগুলো কোষের ঠিক মিডলে বা মাঝখানে চলে আসে, এ দিয়ে অ্যানাফেজ, যখন ক্রোমোজোমগুলো অ্যাপার্ট বা আলাদা হয়ে দুই দিকে সরতে থাকে, আর টি দিয়ে টিলোফেজ, যখন সবশেষে বা দুটো নতুন নিউক্লিয়াস তৈরি হয়ে যায়। কিন্তু সব কোষ বিভাজন তো আর ফটোকপি করার মতো হয় না, মানে সবসময় তো হুবহু কপির দরকার পড়ে না। পরবর্তী প্রজন্ম তৈরির জন্য একটা একতর অন্যরকম বিশেষ ধরনের বিভাজন লাগে। এই স্পেশাল বিভাজনটার নাম হল মায়োসিস। এর একটাই উদ্দেশ্য জনন কোষ, অর্থাৎ শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করা। আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল জেনেটিক উপাদানের পরিমাণ বা ক্রোমোজোমের সংখ্যা ঠিক অর্ধেক করে দেওয়া। কেন? যাতে বাবা আর মায়ের থেকে আসা অর্ধেক অর্ধেক মিলে পরবর্তী প্রজন্মে আবার সঠিক সংখ্যাটা ফিরে আসে। মায়োসিসের একটা দারুণ মজার ঘটনা ঘটে, যার নাম ক্রসিং ওভার। এখানে কি হয় জানেন? বাবা আর মায়ের থেকে পাওয়া ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে ডিএনএর কিছু অংশ আদলাবদলি করে নেয়, অনেকটা তাসের প্যাকেটের মতো সফল হয়ে যায়। আর ঠিক এই কারণেই ভাই বোনেরা দেখতে হুবহু একরকম হয় না। এই জেনেটিক মিক্সিংয়ের জন্যই পৃথিবীতে এত বৈচিত্র্য। তো এতক্ষণে আমরা দুটো আলাদা ধরনের বিভাজন দেখলাম। চলুন এবার এই দুটোকে, মানে মাইটোসিস আর মায়োসিসকে পাশাপাশি রেখে ওদের মূল পার্থক্যগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। তাহলে পুরো ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পার্থক্যগুলো কত পরিষ্কার। মাইটোসিসের উদ্দেশ্য হল বৃদ্ধি আর মেরামত, যেখানে একটা থেকে দুটো হুবহু একই রকম কোষ তৈরি হয়, ডিএনএর পরিমাণও একই থাকে। অন্যদিকে মায়োসিসের উদ্দেশ্য হল জনন কোষ বা গ্যামেট তৈরি করা। এখানে একটা থেকে চারটে কোষ তৈরি হয়, আর প্রত্যেকটাই জেনেটিক্যালি ইউনিক বা আলাদা হয়, আর ডিএনএর পরিমাণও ঠিক অর্ধেক হয়ে যায়। আর এই দুটোকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই, কারণ AIWBCS এর এই মনে রাখার টিপসটা কিন্তু দারুণ। মনে রাখবেন, মাইটোসিস হ্যাপেন্স ইন মাইটো, মানে শরীরের সমস্ত কোষে, যেমন পায়ের আঙুলে। আর মিওসিস হ্যাপেন্স ইন মি, মানে পরবর্তী আমি বা নেক্সট জেনারেশন তৈরি করার জন্য। কি সহজ না? তো এতক্ষণ আমরা যা কিছু দেখলাম, এই কোষ তত্ত্ব কিন্তু পৃথিবীর প্রায় সমস্ত জীবনের ক্ষেত্রে সত্যি। কিন্তু একটা বড় কিন্তু আছে, আর সেটা হলো ভাইরাস। ভাইরাসকে কিন্তু এই সেল থিওরি দিয়ে একদমই ব্যাখ্যা করা যায় না। তাহলে প্রশ্নটা হলো, ভাইরাস যদি কোষ না হয় তাহলে ওরা আসলে কি? আর জীবনের এই সংজ্ঞার বাইরে ওদের অস্তিত্ব আমাদের জন্য কি মানে রাখে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?